আমরা এখানে কোনো রাজনৈতিক দলের হয়ে কথা বলতে আসিনি। আমাদের উদ্দেশ্য একদম পরিষ্কার, জনস্বার্থে ডেটার আয়নায় মানুষ আর ক্ষমতার মধ্যেকার আসল কথোপকথনটা বোঝা। আসুন আমরা একসাথে দেখি সংখ্যাগুলো আসলে মানুষের আশা আকাঙ্ক্ষা আর উদ্বেগের কী গল্প বলছে। তো ক্যানিং পশ্চিমের রাজনীতি বুঝতে গেলে সবার আগে এখানকার মাটির টানটা অনুভব করতে হবে। কারণ এখানকার মাটি, জল আর সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের লড়াইয়ের মধ্যেই লুকিয়ে আছে রাজনীতির আসল সমীকরণগুলো। দেখুন, এই এলাকাটা সুন্দরবনের খুব কাছে। এখানকার অর্থনীতি মূলত দুটো জিনিসের উপর দাঁড়িয়ে, চাষবাস আর মাছ ধরা। এর ফলে কি হয়েছে, তরুণদের জন্য অন্য কোনো কাজের সুযোগ প্রায় নেই বললেই চলে। এখানকার জীবনটাও যেন নদীর স্রোতের মতোই, কখন কোন দিকে বাঁক নেবে কেউ জানে না, বড়ই অনিশ্চিত। এখানকার জনসংখ্যার ছবিটা কিন্তু রাজনৈতিকভাবে খুব গুরুত্বপূর্ণ। উন্নয়নের ফারাকটা বিশাল। ভাবুন একবার, মাত্র 23% গ্রামে পাকা রাস্তা আছে। ক্যানিং 2 ব্লকের প্রায় অর্ধেক মানুষ, মানে 50% দারিদ্র্যসীমার নিচে বাস করেন, আর মোট জনসংখ্যার প্রায় 47.5%ই তফসিলি জাতিভুক্ত। এই সংখ্যাগুলো শুধু পরিসংখ্যান নয়, এগুলো আসলে সামাজিক পরিচয় আর অধিকারের রাজনীতির কঠিন বাস্তব। এখানকার মানুষের কাছে নদীর বাঁধটা কি জানেন? ওটা শুধু একটা পরিকাঠামো নয়, ওটা তাদের জীবনরেখা। 2004 থেকে 2006-এর মধ্যে যখন বাঁধ ভেঙেছিল, তখন শুধু ঘর বা ফসল ভেসে যায়নি, ভেসে গিয়েছিল মানুষের ভরসা আর আত্মমর্যাদা। আর এই সংকটটা কিন্তু বারবার ফিরে আসে। এই রকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে যেতে মানুষ তাদের বার্তাটা কিভাবে দিচ্ছে? এত কষ্ট সত্ত্বেও ক্যানিং পশ্চিমের ভোটাররা কিন্তু খুবই সচেতন, আর তারা তাদের রায়টা দেন ব্যালট বাক্সের মাধ্যমে, খুব স্পষ্টভাবে। প্রায় 85%। হ্যাঁ, ঠিকই শুনছেন, এখানকার ভোটারদের ভোট দেওয়ার হার এটাই। এই বিপুল অংশগ্রহণকে কোনোভাবেই উদাসীনতা বলা চলে না, বরং এটা একটা গোটা সম্প্রদায়ের সম্মিলিত আওয়াজ, যারা চায় তাদের কথা শোনা হোক। এই টেবিলটা দেখুন, এখানে রাজনৈতিক পট পরিবর্তনের একটা খুব ইন্টারেস্টিং ছবি দেখা যাচ্ছে। 2021-এ তৃণমূল কংগ্রেস জিতেছে, ঠিক কথা, কিন্তু 2016 সালের নিরিখে বিজেপির ভোট শেয়ার যে চোখে পড়ার মতো বেড়েছে, সেটাকে কিন্তু উপেক্ষা করা যায় না। এর মানে কি? এর মানে হলো শাসক দল হয়তো নিজেদের জায়গা ধরে রেখেছে, কিন্তু একটা নতুন রাজনৈতিক শক্তি এখানে ধীরে ধীরে জমি তৈরি করছে। 2021-এর ফলাফল আরও পরিষ্কার করে দিচ্ছে যে ক্ষমতাসীন দলের জন্য ব্যবধানটা বেশ স্বস্তিদায়ক ছিল। কিন্তু আমাদের বিশ্লেষণের শুরুটা ঠিক এখান থেকেই। আসল প্রশ্ন হল, এই ফলাফলের পেছনের আসল কারণটা কি? কেন এমনটা হলো? এতক্ষণ তো আমরা দেখলাম কি হয়েছে। এবার চলুন একটু গভীরে যাই, বোঝার চেষ্টা করি কেন হয়েছে। প্রধান রাজনৈতিক দলগুলোর সাংগঠনিক শক্তি আর দুর্বলতাগুলো একটু খুঁটিয়ে দেখা যাক। একদিকে দেখুন, ক্ষমতাসীন দলের হাতে রয়েছে শক্তিশালী সংগঠন আর জনকল্যাণমূলক প্রকল্পের একটা বড় ব্র্যান্ড ভ্যালু। কিন্তু অন্যদিকে স্থানীয় স্তরে গোষ্ঠীকন্দল আর পরিকাঠামোর অভাব তাদের বিশ্বাসযোগ্যতা কমিয়ে দিচ্ছে। আবার প্রতিপক্ষের একটা বিশ্বস্ত ভোট ব্যাংক আছে ঠিকই, কিন্তু জিততে হলে তাদের সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে উঠতেই হবে। একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে, আমাদের সংবিধান কিন্তু প্রত্যেক নাগরিককে একটা মর্যাদাপূর্ণ জীবনের অধিকার দেয়। এই অধিকারের মধ্যে শুধু বেঁচে থাকা নয়, নিজের কথা বলার, প্রশ্ন করার আর সচেতনভাবে জনমত তৈরি করে নেতাদের কাছে জবাবদিহি চাওয়ার অধিকারও রয়েছে। এই বিশ্লেষণটা সেই অধিকারকেই সম্মান জানায়। এবার আমরা জনমতের একদম মূলে যাব। এই যে এত সংখ্যা, ডেটা, ভোট শেয়ার, এগুলোর পেছনে কি আছে? আছে মানুষের গভীর রাগ, হতাশা আর একই সাথে আশার স্রোত। চলুন দেখি এই অনুভূতিগুলো আসছে কোথা থেকে। দেখুন, কাটমানির মতো দুর্নীতি মানুষের বিশ্বাসে সরাসরি আঘাত এনেছে। শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি শিক্ষিত ছেলেমেয়েদের স্বপ্ন ভেঙে দিয়েছে। তার সাথে যোগ হয়েছে ভোট পরবর্তী হিংসার ভয় আর বেকারত্বের গভীর হতাশা। এই সবকিছুই ভোটারের মনে একটা গভীর ছাপ ফেলেছে। এই যে অভিযোগগুলো দেখছেন, এগুলো কোনো রাজনৈতিক তত্ত্বকথা নয়, এগুলোই মানুষের প্রতিদিনের জীবন। ভাঙা বাঁধ, ত্রাণের টাকা চুরি, রেশনের চালে বালি, রাস্তার গর্ত বা যখন তখন চলে যাওয়া বিদ্যুৎ। শাসনের আসল পরীক্ষা তো এখানেই হয়। শুধু সমস্যা খুঁজে বের করলেই তো হবে না, এর থেকে বেরোনোর পথটাও খুঁজতে হবে। তো যে কোনো উচ্চাকাঙ্ক্ষী নেতার জন্য ডেটার ওপর ভিত্তি করে একটা সুস্পষ্ট পথ নির্দেশিকা কেমন হতে পারে, চলুন দেখি। ভোটারদের সাথে ঠিকমতো সংযোগ তৈরি করতে হলে তাদের দুটো অনুভূতিকেই বুঝতে হবে, তাদের ভয় আর তাদের আকাঙ্ক্ষা। এর জন্য একটা চতুর্মুখ মতবাদ ব্যবহার করা যেতে পারে, যা মূলত 4টে স্তম্ভের ওপর দাঁড়িয়ে: আগ্রাসন, স্থিতিশীলতা, উদ্ভাবন এবং সুরক্ষা।
এই 4টে দিক মাথায় রাখলে একটা সম্পূর্ণ কমিউনিকেশন স্ট্র্যাটেজি তৈরি করা সম্ভব। এখানে কিছু নির্দিষ্ট পরিমাপযোগ্য আর সময় ধরে বেঁধে দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে। এটা শুধু একটা লম্বা লিস্ট নয়, এটা হলো জনগণের জন্য একটা স্পষ্ট রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা ROI এর প্রস্তাব। মানে প্রত্যেকটা প্রকল্পের সাথে মানুষের জীবনের উন্নতির একটা সরাসরি যোগসূত্র রয়েছে। ডেটা আর মর্যাদা, এই দুটো জিনিস অঙ্গাঙ্গিভাবে জড়িত। ভারতের নতুন ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন আইন আমাদের শেখায় যে প্রত্যেক ব্যক্তির তথ্য তারই নিজের। ভোটারদের ডেটা আর তাদের পছন্দকে সম্মান জানানোটা আসলে তাদের মর্যাদাকে সম্মান জানানোরই সমান। বিশ্বাস অর্জনের জন্য এটা একটা মৌলিক শর্ত। তাহলে এই সব বিশ্লেষণের পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? চলুন মূল রাজনৈতিক সমীকরণটা এক কথায় বুঝে নিই আর শেষ প্রশ্নটা করি। ক্যানিং পশ্চিমের রাজনৈতিক পরিস্থিতি তো আমরা দেখলাম, এখন প্রশ্নটা হলো তাহলে যে কোনো নেতার জন্য এগিয়ে যাওয়ার সঠিক পথটা ঠিক কি? ফাইনাল অ্যানালিসিসটা খুব সহজ। একদিকে রয়েছে শাসক দলের শক্তিশালী সংগঠন, কিন্তু তার সাথে রয়েছে বিশ্বাসের ক্ষয়। আর অন্যদিকে প্রতিপক্ষের একটা মজবুত ভিত্তি আছে, কিন্তু তাদের সেই ভিত্তিটাকে আরও বড় করতে হবে। শেষ পর্যন্ত যে দল বিশ্বাসের এই ঘাটতিটা পূরণ করতে পারবে, পাল্লা তারই ভারী হবে। মানুষ কিন্তু তাদের রায় খুব পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। তারা বিভাজন চায় না, তারা চায় তাদের জীবনের মৌলিক চাহিদাগুলো পূরণ হোক। যে দল বা নেতা দৃশ্যমানভাবে কাজ করে দেখাবে, বিশ্বাসও তারা অর্জন করবে। আসল পথ হল ডেলিভারি, বিভাজন নয়। যে সকল জনকেন্দ্রিক নেতা নিজেদের নির্বাচনী এলাকাকে উন্নত করতে চান, তারা blueprintstrategies.ai এর সাথে mgr@blueprintstrategies.ai তে যোগাযোগ করতে পারেন, অথবা 08042041602 নম্বরে ফোন করতে পারেন। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।